রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চলমান থাকবে। সংস্কার কাজ শেষ হলে নির্বাচন 3 মাস কাজ করবে 6 সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে নির্বাচনের রোডম্যাপ দাবি বিএনপি। সংস্কার শেষে দ্রুততম সময়ে ভোট আয়োজন চায় জামায়াত। মেয়র লিটনের আস্থাভাজন আওয়ালি ছিলেন রাজশাহী সিটির শেষ কথা। প্রভাব খাটিয়ে হয়েছিলেন এফবিসিসিআই পরিচালক। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুর ময়মনসিংহের 1.5 শতাধিক গ্রাম প্লাবিত, 5 জনের মৃত্যু, পানিবন্দী লক্ষাধিক মানুষ। ঠাকুরগাঁওয়ের প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। কুয়াশায় ঢাকা পড়েছে ভোরের সূর্য, ঘাসের ডগায় দেখা মেলে স্নিগ্ধ শিশির কণা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সাথে আছে আমি ফারজান আলীনা। রাজনৈতিক দলগুলো সরকারেরই অংশ, তাদের সঙ্গে সংলাপ চলমান থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, সংস্কার শেষে নির্বাচন হবে। 6টি সংস্কার কমিশন 3 মাস কাজ করবে বলেও জানান তিনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট এবং চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে মাহফুজ আলম বলেন, শিগগিরই জনগণ এর সুফল ভোগ করবে। শামীমা আক্তারের প্রতিবেদন। দিনভর দেশের প্রধান রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় 2 উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সংলাপ শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও প্রেস সচিব শফিকুল আলম। শুরুতেই দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, হেফাজত, বাম গণতান্ত্রিক জোট এবং বাম গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, গণ অধিকার পরিষদের 2টি ধারা, সবার সাথে আমাদের আলোচনা হয়েছে ধারাবাহিক। এবং এক্ষেত্রে মূলত সরকার যে কমিশনগুলো নিয়ে কাজ করতে উদ্যোগী হয়েছে, এই কমিশনগুলো 6টি কমিশন নিয়ে তাদের প্রস্তাবনা বা তাদের অভিমত জানতে চাওয়া হয়েছে এবং বাংলাদেশে বিদ্যমান বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি। দুর্গাপূজা আসতেছে, হিন্দু ভাই বোনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। তো এই উৎসবের নিরাপত্তা থেকে শুরু করে এই উৎসবে সামাজিক ভাবে এবং রাজনৈতিকভাবে যে উদ্যোগগুলো নেওয়ার কথা আছে সেসব বিষয়েও সবগুলো রাজনৈতিক সংগঠনের সাথে আলোচনা হয়েছে। জানান, সরকার তার নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী চলছে। নির্বাচন কার্যক্রমের অংশ হিসেবে গঠন করা হয়েছে 6টি সংস্কার কমিশন। অ্যাডমিনিস্ট্রেশনে যে জায়গাতেই যেখানেই বেশিরভাগের দোষীরা সক্রিয় ছিলেন তাদের অনেকেই আপনারা দেখবেন যে অলরেডি অনেকেই গ্রেপ্তারের ব্যবস্থা করা হয়েছে, অনেকের নামে মামলা আছে, অনেকের বিরুদ্ধে মামলা অনুযায়ী গ্রেপ্তারের পরবর্তীতে বিচার বা পরবর্তী কার্যক্রম চলমান আছে। আমরা আশা করি যে এবং এটা আমাদের জায়গা থেকে স্পষ্ট অবস্থান যে আমরা প্রশাসনের বাইরে দলীয়ভাবে যেখান থেকেই গণহত্যার সাথে জড়িত ছিল এবং ফেসিবাদের দোষর হিসেবে ভূমিকা রেখেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। প্রশ্নের উত্তরে বিশেষ সহকারী জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার। যে কোনো মূল্যে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে চায় সরকার। দ্রব্যমূল্যের কথা বলা হচ্ছে, সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণের পক্ষপাতী এবং প্রথম থেকেই সরকার সিন্ডিকেট এবং চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী, আপনারা জানেন আইন শৃঙ্খলা বাহিনীর একটা বেহাল দশা ছিল এবং ধীরে ধীরে মাত্র আইন শৃঙ্খলা বাহিনী নিজেদের অবস্থানে ফেরত আসতেছে। আমরা আশা করি যে খুব স্বল্প সময়ের ভিতরে সিন্ডিকেট ভেঙে দেওয়ার সুযোগ তৈরি হবে এবং চাঁদাবাজি বন্ধ করার সুযোগ তৈরি হবে। এর পরবর্তীতে আশা করি যে দ্রব্যমূল্যের একটা সুরাহা আমরা করতে পারব। ইতোমধ্যেই জুলাই স্মৃতি ফাউন্ডেশন কাজ শুরু করেছে জানিয়ে হতাহতদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রেস সচিব। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি। এছাড়া প্রশাসন এবং বিচার বিভাগ থেকে স্বৈরাচারের দোসরদের সরানোর পাশাপাশি ভারতে বসে শেখ হাসিনার ঘিরে অপপ্রচার বন্ধে দেশটির সরকারের সঙ্গে আলোচনার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলাদা বৈঠকে সংস্কার এবং নির্বাচন নিয়ে আলাদা রোডম্যাপ চেয়েছে জামায়াত। সংস্কার কাজ শেষ করে দ্রুততম সময়ে সুষ্ঠু নির্বাচন চেয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শামীমা আক্তারকে সঙ্গে নিয়ে সাইফুল রিপনের প্রতিবেদন।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের তৃতীয় দফা সংলাপের শুরুতেই অংশ নেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় 1 ঘণ্টা বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। পরে বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান, দ্রুত ভোট আয়োজনকে গুরুত্ব দিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলি। এনআইডি কার্ড যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংকলন করা আইন করা হয়েছিল, সেটাকে অর্ডিন্যান্স জারির মধ্যে বাতিল করতে বলে। তো 1824 সালে যে সকল নির্বাচন কমিশন ছিল, প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে পক্ষপাতদুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আওতায় আনার কথা বলেছে। বিচার বিভাগ ও প্রশাসনকে পতিত স্বৈরাচারের দোষর মুক্ত করা, গুম খুনে জড়িতদের জামিন ও দেশত্যাগ ঠেকাতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। পুলিশ কর্মকর্তা কিছু শুনতে পাই, কিছু আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজনেরা এবং আপনার মন্ত্রীরা তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। কীভাবে পালাচ্ছে, কার সহযোগিতায় পালাচ্ছে, সেই বিষয়গুলো আমরা দেখার জন্য বলেছি। 2007 সাল থেকে 24 সাল পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। ভারতে বসে শেখ হাসিনার দেশবিরোধী অপপ্রচার রোধ ও সাম্প্রদায়িক ইস্যু তৈরির চেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছে বিএনপি। অতীত ফ্যাসিবাদী প্রধান শেখ হাসিনা ভারতে আসে, ভারতের থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে, প্রচারণা চলছে, যে অপপ্রচার চলছে, সেই বিষয়গুলো বুঝতে পারছে এই জন্য যে ভারতে আছে। এই বিষয়টাকে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি। তারা ভারত সরকারের সঙ্গে কথা বলছে। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় রাষ্ট্র সংস্কার, নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান জানান, সংস্কার ও নির্বাচনকে গুরুত্ব দিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। 9 অক্টোবর রাষ্ট্র সংস্কার ও নির্বাচন নিয়ে নিজেদের প্রস্তাবনা তুলে ধরার কথাও জানান তিনি। তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে বরঞ্চ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তারা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন এবং এই ক্ষেত্রে এটাও আমরা আশা করছি যে এই সময়টা নাতি দীর্ঘ হবে। আগামী 9 তারিখ আপনাদের মাধ্যমে জাতির সামনে আমরা আমাদের প্রস্তাবনাগুলো উন্মুক্ত করব ইনশাআল্লাহ। আসছে দুর্গাপূজার নিরাপত্তা ইস্যুতে আলোচনার কথাও জানান জামায়াতের আমির। সরকার এবং জনগণ মিলে, আইন শৃঙ্খলা বাহিনী এবং জনগণ যদি একসাথে কাজ করে, আমরা আশা করছি একটা অভূতপূর্ব দুর্গাপূজা আমাদের হিন্দু ধর্মের ভাই বোনেরা তারা উদযাপন করতে সক্ষম হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্র সংস্কার, নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে নিজেদের মতামত প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেছে বিভিন্ন রাজনৈতিক দল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত সংলাপে নিজেদের প্রস্তাবনা তুলে ধরেন দলগুলোর নেতারা। সংস্কার কার্যক্রম এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। শামীমা আক্তারের আরেকটি রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংলাপে অংশ নেন বাম গণতান্ত্রিক জোট। বৈঠক শেষে নেতারা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণহীন। অন্তর্বর্তী সরকারকে প্রশাসন সংস্কার সহ জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করার পরামর্শ দেন। পূজার সামনে আছে, সেই পূজার ব্যাপারটা যাতে এই সম্প্রদায়ের মানুষ যথাযথভাবে শান্তিপূর্ণভাবে পূজাটা সম্পন্ন করতে পারে। প্রশাসনেও আমরা বেশ কিছু দুর্বলতা দেখছি, ব্যর্থতা দেখছি, সীমাবদ্ধতা দেখছি। সেই প্রশাসন, সিভিল, পুলিশ বা যে ধরনের প্রশাসন হয়, সব ধরনের জায়গাতে আমরা এদের কিছু কিছু আলামত দেখতে পাচ্ছি যা দেখে উদ্বেগ প্রকাশ করবার মতো। জোটের অন্যতম নেতা সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সব ধরনের সংস্কারের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয়। জনগণের আবেগ ৭১ নিয়ে বিতর্কে না জড়ানোর পরামর্শ দেন তিনি। এই যে হাজারো শহীদের রক্তের মধ্য দিয়ে যে গণঅভ্যুত্থান আমরা সংগঠিত করেছি, এই যে হাজার হাজার মানুষ যে আহত,
তার এখনো কান্না বুকে চেপে আছে, কিন্তু সে গণ অভ্যুত্থানকে আফোল্ড করে, সেই গণ অভ্যুত্থান প্রশ্নবিদ্ধ হবে। এই জন্য অনেক কাজ করা যাবে না। তার মধ্যে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা যাবে না। অন্তর্বর্তী সরকারকে 6 সংস্কার কমিশনের সঙ্গে আরও 9টি কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন ইসলামিক আন্দোলন। সংলাপ শেষে দলের আমির মুফতি রেজাউল করিম বিগত সময়ে সব নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ বলে জানান। সেই নির্বাচনগুলো বেশিরভাগই সব নির্বাচনগুলোই ছিল সব প্রশ্নবিদ্ধ, বিতর্কের প্রায় ঊর্ধ্বে ছিল না। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে দলের সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু উপদেষ্টা পরিষদ থেকে বিতর্কিতদের বাদ দেওয়ার পরামর্শ দেন। আমরা দেখেছি যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। আমরা বলেছি যে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের কাজ খুব হতাশাজনক, বিশেষ করে জনপ্রশাসন, স্বরাষ্ট্র, আইন এ ধরনের কিছু মন্ত্রণালয়ের ব্যাপারে আমরা বলেছি প্রয়োজনে এই সমস্ত মন্ত্রণালয়ের উপদেষ্টাদেরকে পরিবর্তন করা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, সরকার পরিচালনা রাজনৈতিক দলের কাজ, অনভিজ্ঞ উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। রাজনৈতিক দলগুলো কিংবা আমরা এই সরকারকে ক্ষমতায় বসালাম, এই সরকারের জন্য আন্দোলন সংগ্রাম নির্যাতন নিপীড়ন করে তাদের জন্য রাস্তা তৈরি করলাম। সেই সরকারের সাথে যদি আমাদের দূরত্ব তৈরি হয়, আমরা যদি মন খুলে কথা বলতে না পারি, তাহলে সম্পর্কের অবনতি হবে, যেটা আলটিমেটলি একটা অন্য পরিস্থিতি বয়ে আনতে পারে। তবে হেফাজত ইসলামের নেতা বলেন, অন্তর্বর্তী সরকারের ভেতরে ফেসিবাদীদের দোসররা রয়েছে, অবিলম্বে তাদের অপসারণ করতে হবে। শিক্ষা কমিশনের ব্যাপারে, শিক্ষা কমিটির ব্যাপারে আমাদের প্রস্তাবনা ওলামায়ে কেরামের প্রতিনিধি থাকতে হবে। হেফাজত ইসলাম এবং ওলামায়ে কেরামদেরকে দেখে তাদের মতামত নিয়ে শিক্ষা কমিশন, বিভিন্ন কমিটি গঠন করতে হবে। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে দেশবিরোধী অপপ্রচার চলছে জানিয়ে নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব পালনের ব্যবস্থা নেওয়ার দাবি জানান নেতারা। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। রাজশাহী মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন শামসুজ্জামান আওয়াল। অপসারিত মেয়র AHM খায়রুজ্জামান লিটনের আস্থাভাজন হওয়ায় সিটি কর্পোরেশন উন্নয়ন কাজ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পদ সবকিছুতেই আওয়ালের কথাই ছিল শেষ কথা। ঠিকাদারি আর জমি বেচাকেনা ব্যবসার সঙ্গে জড়িত শামসুজ্জামান আওয়াল রাজশাহী চেম্বার অফ কমার্সের কোটায় হয়েছিলেন FBCCI এর পরিচালক। টাকা কামাতে জমি দখল এবং পুকুর ভরাট করে বিক্রি সবই করেছেন গত 15 বছরে। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহী সিটি কর্পোরেশনের ঠিকাদার হিসেবে আবির্ভাব ঘটে শামসুজ্জামান আওয়ালের। অন্য ঠিকাদারদের কাজ কিনে নিয়ে পেশা শুরু করেন। 2008 সালে AHM খায়রুজ্জামান লিটন মেয়র হলে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ছিলেন ঠিকাদারি কাজের একক নিয়ন্ত্রক। নগর ভবনের পাশে দারুচিনি প্লাজা, সোনাদিঘি এলাকায় বৈশাখী মার্কেটের কাজ নিজের নামে নেন আওয়াল। তবে দুটি মার্কেটের নির্মাণ 15 বছরেও শেষ করেননি। ঠিকাদারি ব্যবসার আড়ালে অন্যের জমি দখল, জোর করে লিখে নেয়ার একাধিক অভিযোগ আছে আওয়ালের বিরুদ্ধে। আওয়াল ম্যানেজার ফোন করে বলে, ইমরান বলে যে আমাদেরকে অর্ধেক জমি না দিলে আপনার NOC হবে না। তারপরে RDA কর্তৃপক্ষ আমাকে জানায় যে সিটি কর্পোরেশনের ওখানে কবরস্থান এবং ঈদগাহ তৈরি করবে। শুধু জমি দখল নয়, পুকুর ভরাট করে জমি বিক্রি, কখনো অন্যের হয়ে পুকুর ভরাট এক আতঙ্কের নাম ছিলেন শামসুজ্জামান আওয়াল। জি, এটা পুকুর ছিল, জি আমরা ওখানে ব্যবহার করতে পুকুর ছিলাম, আমি লেখে লোকজন সব ভর্তি করেছে। এখানে বিল্ডিং হবে, মেয়রেরা চাইছে বিল্ডিং করবে। এখন আমরা শুনেছি রাতারাতি ভরাট করেছে, দিনেও ভরাট করেনি, রাতারাতি। ইসলামী ব্যাংক থেকে কয়েক হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারির মূল হোতা নাবিল গ্রুপকে সম্পত্তি বন্ধক ছাড়াই বিপুল পরিমাণ ঋণ পেতে নিভত্তে সহায়তা করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন। অভিযোগ আছে ওই অর্থের একটি অংশ লিটন আওয়ালের পকেটেও গেছে। সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ, জমি কেনাবেচা, পুকুর ভরাট করে বিক্রি, ব্যাংক থেকে ঋণ পেতে সহযোগিতা করা আওয়াল এখন বড় ব্যবসায়ী নেতা। কেউ জানেন না তার কি ব্যবসা। আমি যতটুকু জানি যে উনি ঠিকাদারি ব্যবসা করতেন আর কি, ঠিকাদারি। তাছাড়া এমনি একদম ক্লোজলি ওনার সাথে বসে ওনাকে জিজ্ঞাসা করা যে কি ব্যবসা করেন বা আমি ব্যবসার সাথে সম্পৃক্ত থাকা, এই ধরনের কিছু আমার সুযোগ হয়নি। সে মাছের ঘেরের ব্যবসা করতেন এবং এখানে যে সমস্ত ডেভেলপার তার মধ্যেও তিনি একটা কাজ করতেন, সেটা হচ্ছে যে দারুচিনি প্লাজা।
5 আগস্টের পর থেকে আওয়ামী লীগের অন্য নেতাদের মতো আত্মগোপনে আছেন দলটির রাজশাহী মহানগর কমিটির সাবেক কোষাধ্যক্ষ শামসুজ্জামান আওয়াল। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। সাবেক সংসদ সদস্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তাকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে আদালতে হাজির করা হবে। গেল সংসদ নির্বাচনে জামালপুর 5 আসন থেকে বিজয়ী হয়েছিলেন তিনি। 5 আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনার বিরুদ্ধে অন্তত 222টি মামলা হয়েছে। এসব মামলায় তার সরকারের মন্ত্রী, এমপি সহ বিভিন্ন পর্যায়ের নেতাদের আসামি করা হয়েছে। প্রতীত স্বৈরাচার সরকারের মন্ত্রী, এমপি সহ দুর্নীতিবাজ নেতাদের ধরতে গণমাধ্যমের সহায়তা চেয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার বিকেলে এপিবিএন স্কুল অ্যান্ড কলেজে শহীদ মীর মুগ্ধ স্মরণ সভা, মিলাদ মাহফিল, মীর মুগ্ধ ভবন এবং এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের প্রবেশ তোরণ উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। সরকার পতনের পরের 3 দিন সরকারের শীর্ষস্থানীয় অনেকে সীমান্ত দিয়ে পালিয়েছে দাবি করে উপদেষ্টা বলেন, সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, এখন আর পালানো সম্ভব নয়। দুর্নীতিবাজদের বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানান তিনি। শুধু মুগ্ধ নয়, এই ইসে যারা যারা শাহাদাত বরণ করেছে সবার জন্য আপনারা দোয়া করবেন, এরা সবাই যেন শহীদের মর্যাদা পায়। বর্ডারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে, বা যারা পালিয়ে গেছে তারা হলো 5, 6, 7 এই 3 দিনই সবচেয়ে বেশি পালিয়ে গেছে। এখন কিন্তু পালানোটা তাদের জন্য বেশ দূর হয়ে গেছে। এখন আপনারা দেখবেন এখন পালাইতে গেলে শুধু ওই আমার পুলিশ বা আমার বিজেপি তা না, জনগণই কিন্তু তাদের পিছনে আছে, জনগণই কিন্তু তাদের ধরে ফেলে। আরও অবনতি হয়েছে শেরপুরের বন্যা পরিস্থিতি। মৃত্যু হয়েছে 5 জনের, প্লাবিত শতাধিক গ্রাম, পানিবন্দী 1 লাখেরও বেশি মানুষ। প্রবল স্রোতে ভেঙে গেছে শেরপুর তিনানি নালিতাবাড়ি আঞ্চলিক সড়ক। ঢাকার সঙ্গে বিচ্ছিন্ন নালিতাবাড়ির সড়ক যোগাযোগ। এদিকে ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদের বাঁধ ভেঙে প্লাবিত 50টির বেশি গ্রাম। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মোবাইল নেটওয়ার্ক নেই সেসব এলাকায়। সহকর্মীদের তথ্য ছবিতে আপন উপর রিপোর্ট। অব্যাহত উজানের ঢল আর ভারী বৃষ্টিতে শনিবার সকাল থেকে আবারও বেড়েছে শেরপুরের বন্যার পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। প্রবল স্রোতে ভেঙে গেছে শেরপুর তিনানি নালিতাবাড়ি আঞ্চলিক সড়ক। এছাড়া পানিতে তলিয়েছে নালিতাবাড়ি ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক। বন্ধ হয়ে গেছে যান চলাচল। ঢাকার সঙ্গে বিচ্ছিন্ন শেরপুর হয়ে নালিতাবাড়ির সড়ক যোগাযোগ। বিভিন্ন নদীর পাড়সহ ঝিনাইগাতি ও নালিতাবাড়ির মহারশি এবং ভোগাই নদীর অন্তত 10 জায়গায় বাঁধ ভেঙে গেছে। ডুবেছে শতাধিক গ্রাম, পানিবন্দী হয়ে পড়েছেন 1 লাখেরও বেশি মানুষ। নালিতাবাড়ি উপজেলায় এখন পর্যন্ত 3 জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। তলিয়েছে গ্রামের বিভিন্ন রাস্তাঘাট ও ফসলি জমি। বাড়ছে চেল্লাখালী নদীর পানিও। পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র না থাকায় চরম বিপাকে পড়েছেন দুর্গতরা। স্থানীয়রা জানান, আকস্মিক বন্যা দেখা দেয়ায় ছিল না পূর্ব প্রস্তুতি। অনেকেই হারিয়েছেন তাদের মাথা গোঁজার ঠাঁই। সারা রাত বৃষ্টি করছে, দেখছি উড়ানোর মধ্যে পানি সামান্য একটু, এই দেখতে দেখতে পানি এক ধাক্কায় আসি করছে, আসি বেরিয়ে যে এখানকার মানুষের বাড়ি থাকতেছি, গরু বাছুর মানুষের বাড়ি, ছাগল মানুষের বাড়ি। নদীর পানি আর এই পানি, 2 পানি একত্র হয়ে উঁচা হয়ে এই মুখে চড়ছে, বাড়িঘর উঠে পড়ছে। স্থানীয় প্রশাসন ও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন স্বল্প পরিসরে উদ্ধার কাজ শুরু করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। পানি বাড়তে থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা স্থানীয়দের। এদিকে টানা বৃষ্টি ও উজানের ঢলে তলিয়ে গেছে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার 50টিরও বেশি গ্রাম। কালিকাবাড়ি, পঞ্চনন্দপুর, সোহাগীপাড়া, মন্দিরঘোনা সহ বেশ কয়েকটি জায়গায় ভেঙে গেছে নেতাই নদীর বাঁধ। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। ব্যাপক গাড়ি ঘুরি বাসায় নিতে থাকা, মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, রান্না বাড়া করতে পারে না, খাওয়া দাওয়া নাই। গ্যাসের চুলা আপনার রাত্রে বাড়িয়ে গেছে পানি দিয়ে, এত ভয়াবহ পানি হচ্ছে আপনার নদী ভাঙ্গনে সব চলে গেছে পানি দেওয়াইছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এসব এলাকায় নেই মোবাইল নেটওয়ার্কও। দুর্গতদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় করা হচ্ছে তালিকা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। কেরানীগঞ্জে একটি রেস্টুরেন্টে
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছে। বিস্ফোরণে আরো অন্তত ৮ জন আহত হয়েছেন। সম্পূর্ণ পুড়ে গেছে 4টি দোকান। শনিবার সন্ধ্যা 7টায় কেরানীগঞ্জের রোহিতপুর বোর্ডিং মার্কেট এলাকায় নবাবগঞ্জগামী একটি ট্রাক একটি ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডারে লাগলে বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের 4টি দোকানে। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের 2টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রেস্টুরেন্ট মালিক মিন্টু সহ 8 জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট সহ অন্য হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ এড়াতে সরকারের হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা। পাশাপাশি উৎপাদন স্বাভাবিক রাখতে কারখানায় সার্বক্ষণিক নিরাপত্তা চান তারা। শনিবার সকালে ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে এ দাবি জানান তারা। দেশের সামগ্রিক অর্থনীতি এগিয়ে নিতে বিভিন্ন সেক্টরে করণীয় নিয়ে কথা বলেন আলোচকরা। কায়েস রাহাতের প্রতিবেদন। স্বৈরশাসনের অবসানের পর বেরিয়ে আসে বিগত সরকারের লুটপাটের চিত্র। ভঙ্গুর অবস্থায় দেশের অর্থনীতি, পোশাক শিল্পেও চলছে অস্থিরতা। এই অবস্থায় আলোচনায় বসেন ঢাকা চেম্বার অব কমার্সের ব্যবসায়ীরা। পোশাক শিল্পকে বাঁচাতে দ্রুতই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চান তারা। এজন্য সরকারের পাশাপাশি স্থানীয়দের যুক্ত করার পরামর্শ তাদের। তো এই সম্পর্কটা আসলে আমার মনে হয় খুব জরুরি। শ্রমিক নেতৃবৃন্দ সহ এলাকার লোকজন, স্থানীয় লোকজনকে ইনভলভ করা, প্রয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এলাকায় আছেন তাদেরকেও ইনভলভ করা। কারণ ওই এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরও কিন্তু একটা স্বার্থ সেখানে রয়েছে। তার এলাকার আজকে আপনি আশুলিয়া বেল্টই যদি বলেন, সব গার্মেন্টস সেক্টরের সব বেল্টেই বলেন যে এলাকার জনগণের যে অর্থনৈতিক একটা উন্নতি ঘটেছে, এটা কিন্তু ওই গার্মেন্টসটা ওখানে যাওয়াতেই হয়েছে। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের কর্ণধার ডক্টর মাসরুর রিয়াজ বলছেন, অর্থনীতিকে সঠিক পথে আনতে দরকার কার্যকর নীতি গ্রহণ। বলেন, ব্যবসায়ী সহ দেশের সর্বস্তরের মানুষের কথা বিবেচনা করেই করণীয় ঠিক করতে হবে সরকারকে। সুতরাং সরকারকে ওই যে আমি যেটা বলেছি, ব্যাংকিং প্রায়োরিটি, কোনো সন্দেহ নাই। সেন্ট্রাল ব্যাংককে যে ধরনের ইন্ডিপেন্ডেন্স দিয়েছে সেটা দরকার ছিল, কোনো সন্দেহ নাই, এবং সেগুলোর ফল পাচ্ছি। কিন্তু এর বাইরে অর্থনীতি যে চাকাটা যার মাধ্যমে ধরে থাকা হয়, ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট, এবং সেটারই একটা অংশ হচ্ছে লোয়ার লেভেলে স্মল বিজনেস এবং মাইক্রো এন্টারপ্রেনার। ওই জায়গাটায় কিন্তু এই মুহূর্তে নজর নাই। সেখানে একটা হোলিস্টিক স্ট্র্যাটেজি নিয়ে ইমিডিয়েটলি 2 মাস চলে গেছে, ম্যাক্সিমাম আর 1 মাস সময় আছে এই জায়গাটায় এনগেজমেন্ট শুরু করা। ব্যবসায়ীরা বলছেন, চলমান অস্থিরতা বিদেশি বিনিয়োগকারীদের আস্থার সংকট তৈরি করবে, প্রভাব ফেলবে রপ্তানি বাণিজ্যেও। তাই অর্থনীতির চাকা সচল রাখতে ব্যবসা বান্ধব পরিবেশের দাবি তাদের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। ঠাকুরগাঁয়ের প্রকৃতি জানা দিচ্ছে শীতের আগমনী বার্তা। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ভোরের সূর্যের লাল আভা। ভোরের আলো ফুটতে ঘাসের ডগায় দেখা মেলে স্নিগ্ধ শিশির কণা। হিমালয়ের কাছাকাছি হওয়ায় এ জেলায় ঋতু শুরুর আগেই অনুভব হচ্ছে শীত। সহকর্মী শাকিল আহমেদের রিপোর্ট জানাচ্ছেন আপন অপু। ধানের পাতা ও ঘাসের ডগায় জমে আছে শিশির বিন্দু। কুয়াশার চাদরে ঢাকা পড়ছে ভোরের সূর্যের আলো। এমন চিত্র উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের। দেশ জুড়ে শীত আসার আগেই এই জেলায় সব আয়োজন নিয়ে হাজির শীত। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ঠান্ডা আর পড়তে থাকে কুয়াশা। সবুজ ঘাস ও গাছের পাতায় জমতে থাকে স্নিগ্ধ শিশির কণা। গেল কয়েকদিন ধরে ঠাকুরগাঁওয়ে রাত 12টার পর থেকে সকাল পর্যন্ত শীতের এই আগমনী চিত্র চোখে পড়ে। সারাদিন গরম অনুভূত হলেও রাতে ঘুমাতে হচ্ছে গরম কাপড় মুড়ে। অন্যদিকে কৃষকরাও ব্যস্ত হয়ে পড়েছেন নতুন ধান ঘরে তুলতে। আগাম শীতে ধানের মধ্যে শীত জমে আছে, আর আগাম শীত দেওয়া আছে, এই জন্যই আনন্দিত। আগাম শীত মানে আমাদের গ্রামের মানুষদের একটা আনন্দ। আর শীতের লাভার কারণে দিনে হচ্ছে গরম করে, রাতে প্রচুর ঠান্ডা করে। সন্ধ্যার পর তাপমাত্রাটা অনেক কমে যায় এবং রাত যত গভীর হয় তত ঠান্ডা অনুভূত হয় এবং সকালের দিকে প্রচন্ড কুয়াশা দেখা যায়। প্রতিবার দেশের অন্য জেলার চেয়ে ঠাকুরগাঁওয়ে বেশি অনুভূত হয় শীতের তীব্রতা। এবার শীত মোকাবিলায় জেলায় পর্যাপ্ত প্রস্তুতির কথা জানায় জেলা প্রশাসক। আগাম চিঠি পাঠানো হয়েছে ত্রাণ মন্ত্রণালয়েও। নিউজ ডেস্ক, দেশ টিভি।